নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ ও সংস্কৃত সংস্কৃতি বিকাশ সংস্থান আয়োজিত অখিল ভারতীয় প্রাচ্যবিদ্যা সম্মেলন। 23 ফেব্রুয়ারি অখিল ভারতীয় প্রাচ্যবিদ্যা সম্মেলন হয়ে গেল কলকাতার ঐতিহ্যপূর্ণ ভারত সভা হলে। আয়োজনে পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ ও সংস্কৃত সংস্কৃতি বিকাশ সংস্থান। সম্মেলনের উদ্দেশ্য হল প্রাচীন ভারতীয় সংস্কৃত শিক্ষা ও ভারতীয় সংস্কৃতির বিকাশ ঘটানো এবং সঠিক শিক্ষা প্রদান করে সংস্কৃত ভাষায় শুদ্ধ উচ্চারণ ও সঠিক মন্ত্রোচ্চারণে পুরোহিত তৈরি করা, যারা সংস্কৃত ভাষাকে জনমানসে পৌঁছে দিয়ে ভারতীয় ঐতিহ্য ও পরম্পরার বিস্তার ঘটাবে। এদিন প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের শুভ সূচনা করলেন পরম পূজ্য মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। সঙ্গে মঙ্গলগীতি পরিবেশন করলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর অর্ণব ঘোষাল সহ ইনস্টিটিউটের ছাত্রছাত্রী ও উপস্থিত অতিথিরা। এরপর সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারের উপর তাদের সুচিন্তিত বক্তব্য পেশ করলেন স্বামী পরমাত্মানন্দজি মহারাজ সহ অধ্যক্ষ অর্ণব ঘোষাল, প্রেসিডেন্ট কান্তা ভাটিয়া, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিরঞ্জন জেনা, হীরালাল কলেজের অধ্যাপক ডক্টর দীপক পান্ডা, বিশিষ্ট জ্যোতিষ অধ্যাপিকা ডক্টর সুতপা বসু, অ্যাডভোকেট অরিন্দম গাঙ্গুলি, স্বামী অম্বিকানন্দ মহারাজ প্রমুখ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বুদ্ধদেব চক্রবর্তী, মনসা কন্যা প্রিয়াঙ্কা, সৈকত আচার্য, সঙ্গীত শিল্পী ডক্টর রুবেল পাল ও মৌলি ঘোষাল, আসাম থেকে আগত ছাত্র অমৃতলাল ভট্টাচার্য, ডক্টর অভিধানন্দ পানিগ্রাহী সহ ইনস্টিটিউটের শতাধিক ছাত্রছাত্রী। এদিন ইনস্টিটিউট থেকে পাশ করা ছাত্রছাত্রীদের বিভিন্ন উপাধিতে ভূষিত করে তাদের স্মারক সহ মানপত্র দ্বারা সম্বর্ধিত করা হয়। একই সঙ্গে উপস্থিত অতিথিদেরও উত্তরীয় পরিয়ে স্মারক ও মানপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সংস্কৃত ভাষার প্রসার ঘটাতে সংস্কৃত ভাষায় সঙ্গীত পরিবেশন। সঙ্গীত পরিবেশন করেন ডক্টর রুবেল পাল ও মৌলি ঘোষাল। এখন সার্চলাইট নিউজে শুনুন সম্মেলনের উদ্বোধন করার পর কি বললেন উদ্বোধক মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। ভারতবর্ষের যে বৈদিক পরম্পরা তার অন্যতম প্রচারক, ধারক এবং বাহক এই সংস্থা। ভারতবর্ষের যে উন্নতি, ঋষিদের যে প্রজ্ঞার দীপিত ভাস্বর পথ এবং মানুষের নিরন্তর যে অগ্রগমন, সেই সঙ্গে সঙ্গে সারা পৃথিবী ব্যাপী অখিল মানব মৈত্রীর যে কথা এই সভা সে কথা প্রচার করে, প্রসার করে এবং সমস্ত ব্রাহ্মণ সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, অগ্রগামী চিন্তার ধারক বাহক যারা রয়েছে তাদেরকে একত্রিত করার প্রয়াস করছে অর্ণব ঘোষাল এবং তার অনুগামী যে সমস্ত সহযোগীরা আছে তারা। এরা দীর্ঘদিন আমার সঙ্গে পরিচিত এবং এদের এই ধন্যবাদমূলক কাজ দেশ, সমাজ এবং রাষ্ট্রের পক্ষে একান্ত হিতকর। মহারাজ, আরেকটা ব্যাপার, বর্তমানে যখন আমরা দেখছি আমাদের সনাতন ধর্ম বিপন্ন, সেই সময় সাধুসন্তরা সেটার ব্যাপারে কি চিন্তা করছেন? বর্তমানের যে কালপ্রেক্ষিত, তাদের সনাতন ধর্মের ওপর বিভিন্ন জায়গা থেকে আক্রমণ আসছে। সেটা কুম্ভ স্নানেই হোক, সরস্বতী পুজোতেই হোক, দুর্গা পুজোই হোক, কিংবা সনাতন পরম্পরার বিভিন্ন রীতি রেওয়াজ পালনের ক্ষেত্রে হোক। বিশেষ করে আমাদের রাজ্যে আমরা সনাতন কোনো অনুষ্ঠান করতে গেলে তো শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। হাইকোর্টই এখন সনাতন ধর্মের রক্ষাকর্তার ভূমিকা গ্রহণ করছে। এই পরিস্থিতি থেকে প্রত্যেকটি সনাতনীকে একত্রিত হয়ে বেরিয়ে আসতে হবে, না হলে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে আর বেশি সময় লাগবে। মহারাজ, আরেকটা ব্যাপার, আমরা দেখছি যখন সনাতন ধর্মের উপরে নানা রকম আঘাত বা প্রত্যাঘাত আসছে, সেই সময় সাধু সন্তরা একত্রিত হয়ে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের মতো পবিত্র একটা কাজও করেছে, সে সম্পর্কে কি বলবেন? দিকে দিকে সৎ গ্রন্থ পারায়ণ, সৎ অনুষ্ঠান, ধর্মানুষ্ঠান এগুলো হওয়া উচিত। সমস্ত সাধুদের একত্রিত হওয়া উচিত এক ভাবনায়, এক ছাতার তলায়। সেখানে কোনো রকম অন্তর্ঘাতমূলক প্রচেষ্টা, ষড়যন্ত্র, পরস্পরের দিকে কাদা ছোঁড়াছুড়ি এগুলি সনাতন ধর্মকে দুর্বল করবে এবং আমরা যারা সনাতন ধর্ম নিয়ে ভাবি এবং তার জন্য জীবন উৎসর্গ করেছি তারা আমরা সাধু সমাজের মধ্যে এই বিভেদ এবং বিভাজন যারা করতে চাইছে তাদেরকে আমরা রেয়াত করব না।
এদিন তাদের ইনস্টিটিউটের কর্মকাণ্ড নিয়েও সম্মেলন প্রসঙ্গে কি বললেন অধ্যাপক ডক্টর অর্ণব ঘোষাল, তাই শুনুন এবার। এটা অখিল ভারতীয় প্রাচ্যবিদ্যা সম্মেলন। প্রাচ্যবিদ্যা মানে কি, এর বেশটা আমাদের বুঝতে হবে। প্রাচ্যবিদ্যা বলতে এই ভারতীয় উপমহাদেশে চর্চিত যে বিদ্যা, যা ঐতিহাসিক কাল থেকে, বৈদিক কাল থেকে, আবৈদিক কাল থেকে চলে আসছে, অর্থাৎ বেদ, বেদান্ত, বেদাঙ্গ এবং স্মৃতি, পুরাণ, ন্যায়, মীমাংসা, দর্শন, ব্যাকরণ প্রভৃতি যে অখিল বিদ্যা, যা সারা বিশ্বে সভ্যতার যখন আলো জ্বলেনি তারও আগে থেকে এই ভারতবর্ষে বা এই যে প্রাচ্য দেশে এই বিদ্যা চর্চা হতো। এর থেকে অনুমান করা যায় যে কত প্রাচীন এই গৌরব আমাদের ভারতবর্ষে। তো সেই গৌরব আজ হারিয়ে যেতে বসেছে এই কারণে কি, পাশ্চাত্য সভ্যতার দাপাদাপি, তার চাকচিক্যে আমরা ছুটছি পতঙ্গের মতো। তো এই পতঙ্গের মতো ছুটতে গিয়ে আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে যাচ্ছি, ইতিহাসকে ভুলে যাচ্ছি, আমরা আমাদের পূর্বজদের গাথা গৌরবকে ভুলে যাচ্ছি। কথায় আছে, বিনা বেদম বিনা গীতাম বিনা রামায়ণীম কথাম বিনা কবিম কালিদাসম ভারতম ভারতম নহি। ভারতে আছি, অথচ ভারতীয় ভাষার, ভারতীয় দর্শন, ভারতীয় কৃষ্টি সংস্কৃতি, ভারতীয় বিদ্যা এগুলো যদি চর্চা না করি তাহলে এই চর্চা করবে কে? আমার মায়ের সেবা যদি আমি না করি, সেই সেবাটা আর কোন ছেলে এসে করবে? তো এই ভারত মাতার এই যে গৌরব, এর প্রচার, এর চর্চা আমাদের করণীয়। এই লক্ষ্যে পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ প্রায় 6 বছরের বেশি সময় ধরে অক্লান্ত কাজ করে চলেছে। আমরা সারা বছর নানা ধরনের কর্মকাণ্ডের আয়োজন করি। এছাড়াও আমাদের এখানে বিভিন্ন প্রাচ্যবিদ্যা শিক্ষার ব্যবস্থা রয়েছে। কিছু রয়েছে মূল্য সেখানে লাগে না, বিনামূল্যে, কিছু রয়েছে সামান্য মূল্যের বিনিময়ে। তো এখানে সাধারণ ব্যক্তিরা, সমস্ত ভারতীয়রা এখানে শিখতে পারেন এবং ভারতের বাইরের সবাই শিখতে পারেন আমাদের এই সমস্ত বিদ্যাগুলি। বিশেষত পৌরোহিত্য, এটা নিয়ে দু কথা বলতেই হয়, কারণ আজকে সমস্ত বৃত্তিগুলি খুব সুন্দরভাবে চর্চিত হয়, কিন্তু দেখা যায় সিনেমা, টিভিতে আমরা দেখি পৌরোহিত্যের একটা লাঞ্ছনা। যখনই কোনো পুরোহিতকে দেখানো হচ্ছে, সে একদম হতদরিদ্র, একটা ছেঁড়া নামাবলী গায়ে দিয়ে আর ঠিকঠাক মন্ত্রোচ্চারণ করতে পারে না। এতে করে আমরা বার্তা দিচ্ছি বারবার যে সমাজে পুরোহিত শ্রেণী মানে নিচু, এটা বার্তা দিতে চাইছি। কিন্তু বর্ণানাং ব্রাহ্মণ ও গুরু, এরা বিভিন্ন আমাদের ধর্মশাস্ত্র সংহিতায় বলা হয়েছে। তো সেই লক্ষ্যে, এই গুরু হওয়ার লক্ষ্যে, আর যদি সেই গুরু, সমাজের গুরু যদি নষ্ট হয়ে যায়, গুরুর গুরুত্ব যদি কমে যায়, তখন কিন্তু শিষ্যের শিষ্যত্ব থাকে না বা সমাজে সঠিক শিক্ষা প্রচারিত হতে পারে না। বৈদিক যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয় এই কারণে যে তখন ঋষিরাই ছিলেন গুরু, রাজারা ঋষিদের কাছে নত হতেন। কিন্তু যখনই কোনো রাজনৈতিক ব্যক্তির কাছে ব্রাহ্মণ বা ব্রাহ্মণ অর্থে যারা শিক্ষিত সমাজ, তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণ, এখানে আমি জাতিগত ব্রাহ্মণের উল্লেখ করছি না। এই যে ভারতবর্ষের শিক্ষিত সমাজ, যাদেরকে আমরা বলি ব্রাহ্মণ, তারা যদি রাজনীতির কাছে মাথা নিচু করে, তখনই কিন্তু দেশের পতন নিশ্চিত হয়। কিন্তু আমরা দেখেছি যারা প্রকৃত নেতা, তারা বিদ্বানদের অনেক উঁচুতে স্থান দেন। এটাই চাণক্যের নীতি যে বিদ্বান সর্বত্র পূজ্যতে। তো সেই বিদ্বানের পূজা, বিদ্যার পূজা, এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে সামনে রেখে আমাদের সংস্কৃতি বিকাশ সংস্থান অনেক দিন ধরে সারা ভারতে, এমনকি ভারতের বাইরেও কাজ করে চলেছে। তারই একটি শাখা সংগঠন পশ্চিমবঙ্গে অনলস পরিশ্রম করে চলেছে এই সমস্ত বিদ্যার প্রচারে। আমরা সর্বদা এই বিদ্যার প্রচারে রত আছি। আপনারা যারা ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার আমাদের সাইটে দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজ ফলো করুন, সেখানে সমস্ত কিছু ডিটেল পাবেন। আরও বেশি করে আমাদের সঙ্গে যুক্ত হন এবং এই প্রাচ্যবিদ্যার চর্চাকে গৌরবান্বিত করুন। দিল্লি থেকে আগত অনুষ্ঠানের সভাপতি কান্তা ভাটিয়া সংস্কৃত ও সংস্কৃতির প্রচার ও প্রসার প্রসঙ্গে কি বললেন, তাই শুনুন এখন। अधिकांश समय अपने गुरु के साथ उनके चरणों में बिताता था और जितनी भी गुरु के चरित्र की विशेषताएं हैं वो अपने जीवन में, अपने व्यवहार में, उनको वो उस व्यवहार में लाता था। तो इस प्रकार हमारी शिक्षा प्रणाली आज वो नहीं है। आज हम कितना 1 घंटा 2 घंटे 3 घंटे यहाँ विद्यालय में, विश्वविद्यालय में रहते हैं,
ये तो मैं नहीं कह सकती कि हम उस परंपरा को पुनः यहाँ पे गुरुकुल परंपरा को आरंभ करें, लेकिन संस्कृत संस्कृति विकास संस्थान जिसकी की शाखाएं, जिसकी की मंडल लगभग 22 राज्यों में 22 प्रांतों में ये हो चुके हैं, उसमें हमारा ये उद्देश्य यही रहा है कि भारतीय संस्कृति को जन जन तक पहुंचाया जाए और जन जन में जो भूल चुके हैं, जिनके अंदर एक प्रकार का द्वंद्व हो रहा है कि हम शांति किस प्रकार से प्राप्त करें, क्योंकि मनुष्य का अंततः जो उसका उद्देश्य है क्या है, विमुक्ति। अब विमुक्ति का अर्थ ये नहीं है कि विमुक्ति मीन्स जीवन से मुक्त होने पर ही हमें मुक्ति प्राप्त होगी। मुक्ति का अर्थ है कि हमें इस जीवन में टेंशन्स हैं जो हमारे, जो दुख है हमें, जो हम परेशान करते हैं, उनसे हम किस प्रकार से मुक्ति प्राप्त कर सकें। तो अंततः सब कुछ प्राप्त करने पर भी दुखों से मुक्ति, तनावों से मुक्ति, ये भारतीय ज्ञान परंपरा के बिना हमें प्राप्त हो ही नहीं सकती है। भगवद गीता का एक पद्य अगर हम कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फले दुर्भूर मा ते संगोऽस्त्व कर्मणि, इसी को अपने जीवन में अगर हम प्रयोग कर लेते हैं व्यवहार में, तो मुझे लगता है कि जीवन की कोई बाधा, कोई दुख, कोई कष्ट जो है वो हमें विचलित नहीं कर पाएगा। तो यही कारण है कि संस्कृत संस्कृति विकास संस्थान भी इसी प्रकल्प को लेकर देश में अनेक राज्यों में অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বামী অম্বিকানন্দ মহারাজ এদিন কি বললেন তাই শুনুন এখন। অত্যন্ত সাধুবাদ জানাই রাত্রিপ্রতিম অর্ণব ঘোষালের এই যে উদ্যোগ এবং তার টিমের, তাকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। পরম্পরার সাথে প্রথম দিন থেকে আপনারা জানেন আমি জুড়ে ছিলাম, আজও আছি। শুধু পরম্পরাই নয়, পরম্পরার মতো যারাই সনাতনী পরম্পরার ধারক বাহক এবং রক্ষক, তাদের সকলের সাথে নিঃশর্তভাবে আমি জুড়ে থাকি। এবং আজকে পশ্চিমবাংলার বর্তমান যে অবস্থা, যে সনাতনী কৃষ্টি সংস্কৃতি যেভাবে অবলুপ্তির পথে এগোচ্ছে, বাঙালি যেভাবে দিনে দিনে আত্মপ্রবঞ্চক, আত্মবিস্মৃত জাতিতে পরিণত হচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অর্ণবের এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়, অত্যন্ত আনন্দিত হয়েছি এবং বারে বারে আসি, ভালো লাগে এবং একসঙ্গে আছি। এটা শুধুমাত্র কোনো সংস্কৃত চর্চা বা কোনো একটা পার্টিকুলার ইন্টালেকচুয়াল জ্ঞান বিতরণের তো জায়গা নয়। আমাদের ঠিক কী করা উচিত, কী করা উচিত নয়, আমাদের কি প্রাসঙ্গিক বিষয়, পরিস্থিতি, পরিবেশ পর্যালোচনা করে আমাদের ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কী করা উচিত, কোনটা করণীয়, সেই বিষয় নিয়ে আমাদের আজকের এই কর্মশালা। এবং এই কর্মশালা এর আগেও যতবার হয়েছে, আমাকে যতবার আপনারা আহ্বান করেছেন ততবার আমি এসেছি এবং আমি সাধুবাদ জানাই। আপনারা জানেন এই মুহূর্তে আমি একটা বিশেষ কাজের সাথে অত্যন্তভাবে যুক্ত। আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদের সাগরদিঘির প্রত্যন্ত এলাকায় যেভাবে 65% সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যেভাবে রাম মন্দিরের কাজ শুরু হয়েছে, সেই কাজ এবং গত কয়েকদিন আগে, 6 দিন আগে ঘোষণা করা হয়েছে সাংবাদিক সম্মেলন করে যে আগামী 30শে মার্চ 2025 অর্থাৎ বসন্ত নবরাত্রির প্রথম দিন, শুক্লা প্রতিপদ চৈত্র মাসে, সেই দিন থেকে আমরা ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির থেকে এই সনাতনী পরম্পরা, এই সনাতনী কৃষ্টি এবং এই সনাতন ধর্মকে রক্ষার জন্য, সর্বোপরি রাম মন্দির বানানোর জন্য আমরা আন্দোলনে নামছি সমগ্র বাংলা জুড়ে। আগামী দিনে আমরা সনাতনী পরম্পরার সাথে রয়েছি, ছিলাম, থাকব। বিশিষ্ট অতিথি, বিশিষ্ট জ্যোতিষ অধ্যাপিকা ডক্টর সুতপা বসু এদিন কি বললেন তাই শুনুন এবার। অর্ণব আমার ভাই, ভাতৃষ্ণ, ছোট ভাই। আমি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি করি। আর ভীষণভাবে মনে প্রাণে বঙ্গ সংস্কৃতি বা আজ এই রাজ্যটা করছে সংস্কৃত নিয়ে, এটার ভীষণভাবে বিশ্বাস করি। তাই আজকে আমি এসেছি এবং মনে করি যে এই রকম সম্মেলন হলে একটা প্রচার পাবে, যেটা আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে না, অনেকটাই কমে গেছে। ইংরেজি শিক্ষার অবশ্যই দরকার আছে, আমি বলছি না দরকার নেই, হ্যাঁ ভীষণভাবেই দরকার আছে,
কিন্তু তার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর বহু দেশ আছে, যেমন রাশিয়া, জার্মানি, যেটা নিজেদের ভাষাটাকে নিশ্চয়ই বজায় রেখে আর ইংরেজিটাকে করছে, কিন্তু তার নিজের ভাষাকে সাংঘাতিকভাবে বজায় রেখেছে, যেটা আমাদের ভারতবর্ষে অনেকটাই লুপ্ত হচ্ছে। আর এটা চেষ্টা করে চলেছে প্রফেসর ডক্টর অর্ণব ঘোষাল, আর আমি এর জন্য খুব গর্ববোধ করি। এদিন উপস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিরঞ্জন জেনা কি বললেন তাই শুনুন এবার। संस्कृतानुरागिणः संस्कृतप्रेमिणः संस्कृतभाषायाः रक्षकः पालकः पोषकः च तासां सर्वासां मतिमतां श्रीमताम् अभिवाद्य स्वागतीकृत्य अद्यस्मिन् अखिल प्राच्य विद्या परंपरा सम्मेलनम् इत्यवसरे अहं किञ्चित् संक्षेपेण वक्तुकामा अस्मि। विषयः अयम् अति गम्भीरः। इंडियन नॉलेज सिस्टम इति भारतीय विद्या परंपरा पद्धति इति व्यापक भावेन तत्र विषयस्य प्रसंग विचारः विमर्शः मंथनः अतीव व्यापकः तत् भवति, परन्तु अस्य सम्मेलनस्य अखिल भारतीय प्राच्य विद्या सम्मेलनस्य संगोष्ठ्यां या वार्ता भवति तत्र संस्कृत वार्ता कथं न तु केवलं भारतवर्षे अपितु सम्प्रति विश्व वाङ्मये विश्व दरबारे तत्र संस्कृत भाषायाः महत्त्वं वैशिष्ट्यं कथं। হিরালাল কলেজের অধ্যাপক দিলীপ পান্ডা কি বললেন তাই শুনুন এবার। আপনারা সকলে জানেন আমাদের এই প্রথাগত শিক্ষার মধ্যে এনইপি এসেছে, এনইপি 2020 আমাদের জেনা স্যার বলেছেন পরিষ্কারভাবে। এই বিষয়টি অত্যন্ত বিশাল একটি বিষয় এবং তার মধ্যে আইকেএস বিষয় একটি এসেছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম। স্যার বিস্তৃতভাবে বলেছেন ইন্ডিয়ান নলেজ সিস্টেমে এখন বৈদিক কাল থেকে শুরু করে আজও পর্যন্ত মানে আমাদের আধুনিক যে সমস্ত শিক্ষা সেখানে যেখানে যেখানে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের বিষয়গুলি রয়েছে সবগুলিকেই কিন্তু তারা স্বীকার করতে বলছেন, তারা পড়াতে বলছেন। এখন একদম সবার আগে যদি আমরা বৈদিক সাহিত্যকে দেখি তাহলে দেখুন এখানে আমার ভালো লাগছে এই যে পরম্পরা, তারপরে আছে সংস্কৃত সংস্কৃতি বিকাশ সংস্থা। এখন দুটি শব্দ খুব গুরুত্বপূর্ণ শব্দ। স্বামী বিবেকানন্দও বলতেন কিন্তু যে ভারতবর্ষে সংস্কৃত এবং সংস্কৃতি দুটি একসঙ্গে যায়। কাজে সংস্কৃত এবং সংস্কৃতি দুটো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। ভারতবর্ষের সংস্কৃতিকে যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান তাহলে কিন্তু তার সংস্কৃত ভাষাকে জানতে হবে এবং সংস্কৃত ভাষাকে জানলে আপনি তার সংস্কৃতিকেও অনেকভাবে জানতে পারবেন। উপস্থিত বুদ্ধদেব চক্রবর্তী এদিন কি বললেন তাই শুনুন। আজ ভারতীয় প্রাচ্য বিদ্যালয় বা সম্মেলন যেটা হচ্ছে এই পরম্পরা থেকে সংস্কৃত আমাদের পশ্চিমবাংলা থেকে লুপ্ত হয়ে গেছে। কারণ কি যে আগেই সংস্কৃত পড়ানো হতো টোল ছিল, সেই টোলগুলো ইদানিং সব লুপ্ত হয়ে গেছে। সংস্কৃত ব্রাহ্মণদের শিখতেও অসুবিধা হচ্ছে, এমনকি পুজো পাঠ আর সংস্কৃত বেদ জ্যোতিষ তারপরে হচ্ছে যে সাধ্যক্রিয়াদি সবই তো সংস্কৃতের ভিতরে তো কর্মকাণ্ডী। তো সেইগুলোকে ছেলেগুলো শিখবে কী করে? এরকম যদি এই পরম্পরার মাধ্যমে বলুন, এই পরম্পরা যে ইনস্টিটিউট যেটা চালাচ্ছে ওনারা চালানো হচ্ছে তার দ্বারা অনেক ব্রাহ্মণের উপকৃত হচ্ছে। ব্রাহ্মণরা কর্মকাণ্ডী জানতে পারছে, শিখতে পারছে। আগেকার দিনে কি হতো যে পণ্ডিত মশাইরা টোলে পড়াতেন, এখন পশ্চিমবাংলার টোল লুপ্ত, বুঝতে পেরেছে? এবার কি হলো সেইটাকে জাগরণ করার জন্যই এই ভারতীয় প্রাচ্য বিদ্যালয় সম্মেলন অনুষ্ঠান মানে চতুর্দিকে হচ্ছে। পরম্পরা এরকম করছেন আজকের দিনেতে, খুব ভালো লাগছে। এরকম সংস্কৃতর উদ্যোগটা দরকার। সংস্কৃত উদ্যোগ যদি না থাকে, সংস্কৃত বেদ থেকে সব ভাষা এসেছে। আপনি যে কোনো ভাষা খুঁজতে যাবেন বেদই হচ্ছে আদি। মুনি ঋষিরা তো মুখে মুখে বলতেন, বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। তো এই শুনে শুনে মুখস্থ করা যায়। তো
বেদ থেকে সব ভাষা এসেছে, ইংরাজি বলুন, বাংলা বলুন, উর্দু বলুন, যা ভাষা চাইছেন আপনি সেই ভাষাই হচ্ছে বেদ থেকে। তো বেদ লুপ্ত হয়ে যাচ্ছে, সংস্কৃত লুপ্ত হয়ে যাচ্ছে। সবাইকে একসাথে হতে হবে, হয়ে এই সংস্কৃত জাগরণ করতে হবে, পাড়ায় পাড়ায় করতে হবে, গ্রামে শহরে সব জায়গায় করতে হবে। তাহলে দেখবেন যে সবাই একটা উদ্যোগ নিয়ে এই যে সম্মেলন হচ্ছে তাতে মানুষের উদ্যোগ হচ্ছে। এই যে ব্রাহ্মণরা এসেছেন, নানা রকম যে অতিথিরা এসেছেন, তাদের যে বক্তব্য সবাই শোনা হবে, সবাই শুনবেন। তার ভিতরে যদি এক ফোঁটাও যায় বিদ্যা কেন অর্জন করতে হয়, সেটা বিদ্যা দদাতি বিনিয়োগ কী করে আসবে? বিদ্যা যদি তার পেটে না থাকলে, সংস্কৃতি যদি পেটে না, তাহলে বিনিয়োগ ভাবটা আসবে কি? রাস্তাঘাটেতে বিনিয়োগ ভাবই উঠে গেছে। পণ্ডিত মশাই টিচারদের কোনো সম্মান নেই, ব্রাহ্মণদের কোনো সম্মান নেই। তো সেইগুলোকে জন্য এরকম প্রাচ্য মানে ভারতীয় প্রাচ্য সম্মেলন, সংস্কৃত সম্মেলন পরম্পরা যে ধরে রেখেছে, এটা দরকার আছে। আপনারা সকলেই মিলে উদ্যোগ নিয়ে সবাই জয়েন করুন, সবাই আসুন, উদ্যোগটা আপনাদের থাকুক। আসাম থেকে আগত ছাত্র অমৃতলাল ভট্টাচার্য, তার মুখে শুনে নিন তিনি কি বললেন এই অনুষ্ঠান প্রসঙ্গে। ছোটবেলায় ঠাকুরমার মুখে যে সমস্ত রামায়ণ মহাভারতের গল্প শুনে শুনে নিজেকে কিছুটা সমৃদ্ধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু চাকরি জীবনে যখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কাজ করছিলাম তখন আর সময় হচ্ছিল না অন্যদিকে মন দেওয়ার। কিন্তু সেই জানার যে প্রবণতা, নিজের সংস্কৃতি, সংস্কৃত ভাষা, নিজের ধর্ম, সেটা কিন্তু মনের মধ্যে প্রবহমান ছিল, গাঢ় ইচ্ছা ছিল। সেই প্রচণ্ড ইচ্ছা পূরণ শেষ পর্যন্ত সুযোগ পেয়েছি যখন চাকরি জীবন থেকে অগাস্ট 2017 অবসর পেলাম। সেই সঙ্গে হঠাৎ করে এই হোয়াটসঅ্যাপের থ্রুতে পরম্পরা ইনস্টিটিউট ওরিয়েন্টাল স্টাডি সেটার সংবাদ পেলাম, যোগদান করলাম এবং যোগদান করার প্রথম বর্ষেই সেই আমাদের শ্রদ্ধেয় গুরু, শিক্ষাগুরু অর্ণব ঘোষাল, উনার আমন্ত্রণে উনি একটা সুযোগ দিলেন যে যদি ভালো করে শিখতে হয় প্র্যাকটিক্যালি আমার বাসায় দুর্গাপূজাতে চলে আসুন। এবং আমি অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি নিজেকে যে উনার সাহস সঙ্গে থেকে উনার নিজের বাড়িতে 600 বৎসরের পুরনো যে দুর্গাপূজা, ঘোষালবাড়ি দুর্গাপূজা, আরামবাগের পাশে হাট বসন্তপুরে, উনার বাড়িতে উনার সঙ্গে থেকে দেখার সুযোগ হয়েছিল। সঙ্গীত পরিবেশন করেন ডক্টর রুবেল পাল ও মৌলি ঘোষাল। এখন শুনুন রুবেল পালের কথা এবং তাদের পরিবেশিত সঙ্গীতের অংশবিশেষ।